আসসালামু আলাইকুম। ইংরেজদের ষড়যন্ত্র ও সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলা মসনদচ্যুত হন। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যারা ষড়যন্ত্রে জড়িত ছিলেন তাদের করুণ পরিণতি বরণ করতে হয়। মীর জাফর খ্যাত হয়ে চেয়েছিলেন মহাবত জং নামে, কিন্তু তার পরিচিতি ছড়িয়ে পড়ে ক্লাইভের গাধা হিসেবে। রাজকার্যে বীতশ্রদ্ধা হয়ে ভাং সেবন করে তিনি তাল হয়ে থাকতেন। মসনদচ্যুত হওয়ার পর মীর জাফর মারা যান কুষ্ঠরোগের শিকার হয়ে। লর্ড ক্লাইভ নিজের হাতে খুর চালিয়ে আত্মহত্যা করেন। বুড়িগঙ্গার পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছিল ঘসেটি বেগমকে। মীর জাফরের ছেলে মিরনের মৃত্যু হয়েছিল বজ্রপাতে। পলাশী ষড়যন্ত্রের যাহারা নেতৃত্ব দিয়েছিল, পরবর্তীকালে তাহাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছিল। প্রায় সকলেরই মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে। কাউকে নির্মমভাবে হত্যা করা হইয়াছে, কেহ দীর্ঘদিন কুষ্ঠরোগে ভুগিয়া মারা গিয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া মারা হইয়াছে, কাউকে নদীতে ডুবাইয়া মারা হইয়াছে, কেহ নিজের গলায় নিজেই ছুরি বসাইয়াছে। অস্বাভাবিক পন্থা এবং অত্যন্ত মর্মান্তিকভাবে আলিঙ্গন করিতে হইয়াছে মৃত্যুকে। তাহাদের সকলের উপরেই পড়িয়াছিল আল্লাহ তাআলার লানত। মিরন পলাশী ষড়যন্ত্রের প্রধানতম নায়ক ছিল। তাহার পুরো নাম মীর মোহাম্মদ সাদেক আলী খান। সে মীর জাফরের জ্যেষ্ঠ পুত্র আলীবর্দী খানের ভাগ্নে শাহ খানমের গর্ভে তাহার জন্ম হইয়াছিল। এই সূত্রে মিরন ছিল আলীবর্দীর বোনপো। মিরন যে অত্যন্ত দুর্বৃত্ত, নৃশংস, হিংসিতা ছিল, সে ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। সিরাজ হত্যাকাণ্ডের মূল নায়ক মিরন। আমিনা বেগম, ঘসেটি বেগম হত্যার নায়কও তিনি। লুৎফুন্নেসার লাঞ্ছনার কারণও মিরন। মির্জা মেহেদীকে নিষ্ঠুরভাবে হত্যা করিয়াছিল মিরন। মীর জাফরের সকল অপকর্মের হোতা ছিল সে। মিরনের প্ররোচনাতে মীর জাফর চলিতেন। ইংরেজদের নির্দেশে এই মিরনকে হত্যা করিয়াছে মেজর ওয়ালস। তবে তাহার এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা মিথ্যা গল্প বানিয়াছে। তাহারা বলিয়াছে মিরন বিহারে শাহজাদা আলী গৌহারের সঙ্গে যুদ্ধ করিতে গিয়া পথের মধ্যে বজ্রপাতে নিহত হন। ইংরেজদের অর্থপুষ্ট মোতাখরিনকার লিখিয়াছেন, মিরনের আদেশে সিরাজের মাতা আমিনা ও মাতৃসত্তা ঘসেটি বেগম জলমগ্ন হওয়ায় তাহার মৃত্যুকালে মিরনকে বজ্রপাতে প্রাণ পরিত্যাগের জন্য অভিসম্পাত করিয়া যান। এই জন্য অনুমান করা হয় যে বজ্রপাতে মিরনের মৃত্যু হইয়াছে। ইংরেজরা বলিয়াছে বজ্রপাতের ফলে তাঁবুতে আগুন ধরিয়া যায় এবং তাহাতেই তিনি মৃত্যুবরণ করেন। ফরাসি সেনাপতি লর্ড ইস্টিনের অবদহ খদি ঘটনাকে অস্বীকার করিয়াছেন, বরং ওই মত পোষণ করেন যে মিরনকে আততায়ীর দ্বারা হত্যা করা হইয়াছিল। প্রচণ্ড ঝড় আর ঘন ঘন বজ্রপাতের সময় তাহার তাঁবুতে আগুন লাগিয়া দেওয়া হয় এবং তাহাকে হত্যা করা হয়। ইহা আর কিছুই নহে, আসলে ঘটনাকে চাপা দেওয়ার জন্য একটা কৌশল মাত্র। নিখিলনাথ রায় তাহার মুর্শিদাবাদ কাহিনী গ্রন্থে উল্লেখ করিয়াছেন, মিরনের মনে স্বাধীনতার ইচ্ছা বলবর্তী হওয়ার পুণ্যশোক ব্রিটিশ পুঞ্জবদের মীর কাসেমের সাহায্যে তাহাকে নাকি কৌশলপূর্বক নিহত করিয়াছিলেন। পরে বজ্রপাতে মৃত্যু বলিয়া প্রকাশ করা হয়। ভিনসেন্টে স্মিথ তাহার অক্সফোর্ড হিস্টোরি অফ ইন্ডিয়া প্রসঙ্গে পরিষ্কার বক্তব্য উপস্থাপন করিয়াছেন। তিনি বলিয়াছেন যে মিরনের মৃত্যুর জন্য ইংরেজ এবং মীর কাসেম উভয়কে সন্দেহ করা হয়। আসলেই মিরনকে হত্যা করা হইয়াছিল। মেজর ওয়ালস ছিলেন ওই হত্যাকাণ্ডের নায়ক।
মীর জাফর ইংরেজদের সাজানো গল্পটি বিশ্বাস করেননি। তিনি জানিয়েছেন মিরনকে ইংরেজরা হত্যা করিয়াছে, কিন্তু কাপুরুষ মীর জাফরের ক্রন্দন ছাড়া আর কিছু করিবার ছিল না। এ নিয়ে বাড়াবাড়ি করিলে তিনি জানিতেন তাহার নিজের নবাবী ও জীবনটাও চলিয়া যাইতে পারে। মোহাম্মদী বেগ ৩ জুলাই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করিয়াছিল। নবাব সিরাজ এ সময় তাহার কাছে প্রাণ ভিক্ষা চাহেন নাই, তিনি কেবল তাহার কাছ থেকে 2 রাকাত নামাজ পড়িবার অনুমতি চাহিয়াছিলেন। কিন্তু কুখ্যাত মোহাম্মদী বেগ সেই সুযোগ প্রত্যাখ্যান করিবার পরপরই নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তী পর্যায়ে মোহাম্মদী বেগ মাথা গড়গড় অবস্থায় বিনা কারণে কূপে ঝাঁপাইয়া পড়িয়া মৃত্যুবরণ করিয়াছিল। এই মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলার পিতা মাতামহীর অন্যায় প্রতিপালিত হয়। আলীবর্দীর বেগম একটি অনাথ কুমারীর সহিত তাহার বিবাহ দিয়াছিলেন। মীর জাফর পলাশী ষড়যন্ত্রের অন্যতম প্রধান নায়ক ছিলেন মীর জাফর আলী খান। তিনি পবিত্র কোরআন মাথায় রাখিয়া নবাব সিরাজের সামনে তাহার পাশে থাকিবেন বলিয়া অঙ্গীকার করিবার পরপরই বেঈমানি করিয়াছিলেন। তিনি ছিলেন সকল ষড়যন্ত্রের মূলে। মীর জাফর অত্যন্ত হীনাবস্থায় প্রথমত আলীবর্দী খাঁর সংসারে প্রতিফলিত হন। আলীবর্দী খান তাহাকে অত্যন্ত কাছে টানিয়া নিয়াছিলেন। পরে নবাব নিজে বইমাত্র ভাগ্নে শাহ খানমের সহিত মীর জাফরের বিয়ে দেন। নবাব তাহার কার্যদক্ষতায় সন্তুষ্ট হইয়া তাহাকে সেনাপতি পদ প্রদান করেন। নিখিলনাথ রায় লিখিয়াছেন, মীর জাফর মহারাষ্ট্রীয় যুদ্ধের সময় অসামান্য বীর্যবত্তা দেখিয়া আপনার সুনাম প্রচার করিয়াছিলেন, কিন্তু আলীবর্দীর ভ্রাতৃ জামাতা আতাউল্লাহ খাঁর সহিত পরামর্শ করিয়া বঙ্গরাজ্য বিভাগ করিয়া লইবার ইচ্ছা করায় আলীবর্দী খাঁর অনুরোধে তাহাকে পুনর্বার সেনাপতি পদে নিযুক্ত করিয়াছিলেন। তাহার পর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতা হইয়া মীর জাফর ইংরেজদের সহিত যোগদানপূর্বক সিরাজের সর্বনাশ সাধনের পর মুর্শিদাবাদের মসনদে উপবিষ্ট হন। মীর জাফর সম্পর্কে অনেকে বলিয়াছেন, আর বিশ্বাসঘাতক মীর জাফর সর্বস্বীকৃতিভাবে তিনি ছিলেন পুরোপুরিভাবে একজন বিশ্বাসঘাতক। সকল দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন একজন মহাবোকা, রাজনীতি জ্ঞানবিহীন একজন সেনাপতি মাত্র। মীর জাফরের মৃত্যু হয় অত্যন্ত মর্মান্তিকভাবে। তিনি দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নিখিলনাথ রায় লিখিয়াছেন, ক্রমে অন্তিম সময় উপস্থিত হইলে হিজরি 1178 অব্দের 14 সাবান 1765 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বৃহস্পতিবার তিনি কুষ্ঠরোগে 74 বছর বয়সে পরলোক গমন হন। তাহার মৃত্যুর পূর্বে নন্দকুমার কিরীটেশ্বরীর চরণামৃত অনাইয়া তাহার মুখে প্রদান করিয়াছিলেন এবং তাহাই তাহার শেষ জলপান। জগৎ শেঠ এবং মহারাজা স্বরূপচাঁদ পলাশী ষড়যন্ত্রের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। জগৎ শেঠের পরিবার প্রথমত তারা ইংরেজদের সহিত ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পরে মীর জাফর ও অন্যদের ইহাতে যুক্ত করেন। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিক চাঁদের সঙ্গে মুর্শিদ কুলি খাঁর বংশের ভালো সম্পর্ক ছিল। মানিক চাঁদ 1715 সালে বাদশাহ ফরকশেরের কাছ হইতে শেঠ উপাধি লাভ করেন। 1722 সালে মানিক চাঁদ পরলোক গমন করেন। তিনি অপুত্রদেরকে উত্তরাধিকারী মনোনীত করিয়া যান। 1744 সালে ফতে চাঁদের মৃত্যু হয়। আনন্দ চাঁদ, দয়া চাঁদ, মায়া চাঁদ নামে তাহার 3 ছেলে ছিল। পিতার জীবনদশাতেই আনন্দ চাঁদ দয়া চাঁদের মৃত্যু ঘটে। তখন আনন্দ চাঁদের পুত্র স্বরূপ চাঁদ শেঠ পরিবারের উত্তরাধিকারী মনোনীত হন।
নিখিলনাথ রায় লিখিয়াছেন, বাদশাহের নিকট হইতে মহাতোসাদ জগৎ শ্বেত স্বরূপসাদ মহারাজ উপাধি লাভ করেন। ওই সময় শ্বেত দিগের গদিতে অনবরত 10 কোটি টাকার কারবার চলিত। জমিদার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ী সকলেই অর্থের জন্য শ্বেত দিগের নিকট উপস্থিত হইতেন। ইংরেজ, ফরাসি প্রভৃতি বৈদেশিক বণিকগণ তাদের নিকট হইতে টাকা কর্জ লইতেন। ফতে চাঁদের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ জগৎ শ্বেত মহাতপো চাঁদকে যথেষ্ট সম্মান করতেন। ফতেহ চাঁদের ন্যায় তাহারও পরামর্শ গ্রহণ করিতে ত্রুটি করতেন না। আলীবর্দী খাঁ শাসন আমলে জগৎ শ্বেতের সহিত ইংরেজদের সম্পর্ক অতি গভীর হয়। নবাব সিরাজ ক্ষমতায় আসিলে এই গভীরতা বৃদ্ধি পাইল এবং তাহা ষড়যন্ত্রের রূপ নিল। পলাশী বিপর্যয়ের পর জগৎ শ্বেত রাজকোষ লুণ্ঠনে অংশগ্রহণ করেন। 1760 সালে মীর জাফর সিংহাসনচ্যুত হইলে তাহার জামাতা কাশেম আলী খাঁ ক্ষমতায় বসেন। এই সময় বিভিন্ন সময় লইয়া ইংরেজদের সহিত তাহার বিরোধ বাধে। জগৎ শ্বেত ইংরেজদের পক্ষ অবলম্বন করেন। তিনি ইংরেজ মীর জাফরের কাছে মীর কাসেমের বিরুদ্ধে কয়েকটি পত্র প্রদান করেন। পত্রগুলি কৌশলে মীর কাসেমের হস্তগত হয়। এই জন্য মীর কাসেম জগৎ শ্বেত মহাপাত চাঁদকে বন্দি করে মুঙ্গেরে পাঠাইবার জন্য বীরভূমের ফৌজদার মোহাম্মদ তকি খাঁর প্রতি আদেশ পাঠান। তকি খাঁ তাহাদেরকে হিরাজিলের প্রাসাদে বন্দি করিয়া রাখেন। পরে নবাবের সেনাপতি আর্মেনীয় মার্কার নবাবের আদেশে সসৈন্যে তাহাদের নিয়ে উপস্থিত হইলে তর্কি খাঁ তাহাদের মার্কারের হস্তে সমর্পণ করেন। ওই সময় মীর কাসেম মুঙ্গেরে ছিলেন। মার্কার তাহাদের নিয়া মুঙ্গেরে উপস্থিত হন। তাহাদের সেখানে আটক রাখা হয়। ইংরেজ গভর্নর 24 এপ্রিল 1763 সালে নবাবকে লিখিয়া পাঠাইলেন, আমি এইমাত্র আমিওটের পক্ষে অবগত হইলাম যে মোহাম্মদ তকি খাঁ রজনীতে জগৎ শ্বেত ও স্বরূপচাঁদের বাটিতে প্রবেশ করিয়া তাহাদিরকে বন্দী অবস্থায় হিরাজিলে আনিয়া রাখিয়াছে। এই ঘটনায় আমি অত্যন্ত আশ্চর্যজনিত হইয়াছি। যখন আপনি শাসন কার্যের ভার গ্রহণ করেন তখন আপনি জগৎ শ্বেত ও আমি সমবেত হইয়া এইরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলাম যে